তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। তো আজকে আমরা এরিথমেটিক সিরিজ থেকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেই টপিকটি শুরু করতে চলেছি তার নাম হলো সিম্পলিফিকেশন। ওকে, যাকে বাংলায় আমরা কি বলি, সরলীকরণ। এই চ্যাপ্টারটি আমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই চ্যাপ্টারের থেকে কিছু না কিছু কোশ্চেন্স তোমরা দেখতে পাবেই। ঠিক আছে, তোমরা নিজেরাও জানো সেটা। এখানে এই চ্যাপ্টারটি করতে গেলে আমাদের কিছু ক্যালকুলেশন ট্রিক্স, শর্টকাটস আর কিছু রুলস সম্বন্ধে আমাদের কিছু সামান্য কিছু আইডিয়া রাখতে লাগে। ওকে, তো এই চ্যাপ্টারটা আমি শুরু করছি। চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি পুরো দেখবে এবং আশা করছি তোমরা পুরোপুরি লাভবান হবে এই ভিডিওটি থেকে। ফার্স্টে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটির কিছু বেসিক কনসেপ্টস যেগুলো রয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। তারপরে আস্তে আস্তে আমি কোশ্চেন্সের দিকে আসছি। ওকে, চলো তাহলে শুরু করে নেওয়া যাক। ওকে, চলো তাহলে শুরু করে নিচ্ছি। সিম্পলিফিকেশন বা সরলীকরণ যাকে বাংলায় বলছি আমরা, এই চ্যাপ্টারটি আমাদের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলো করতে গেলে প্রথমেই আমাদের যে নিয়মটি সবার আগে জানতে হবে, সেই নিয়ম বা রুলসটির নাম হচ্ছে, আমরা বলে থাকি এখানে, বদমাস রুল। ঠিক আছে, বদমাস রুল বলে থাকি আমরা এই নিয়মটিকে। এবার এখানে দেখো কি লিখেছি আমি, BODMAS, তাই না? বদমাস রুল। এবার এই বদমাস যে কথাটা আমি বলেছি, অবশ্যই বুঝতেই পারছো এই বদমাস কথাটি কোনো একটি সম্পূর্ণ নাম নয়, এটি একটি শর্ট নেম আমরা ইউজ করছি, অ্যাব্রিভিয়েশন যাকে আমরা বলি। এটার ফুল ফুল যে নেমটি রয়েছে সেটা আমরা এখন আগে সবার আগে দেখে নিই। সবার আগে দেখে নাও যে বদমাস কথাটি স্টার্ট হয়েছে প্রথম যে অ্যালফাবেটটি দিয়ে, সেটা হচ্ছে বি, তাই না? এখানে বি কি রিপ্রেজেন্ট করে? বি মানে হচ্ছে, আমরা এখানে জানবো যে বি মানে হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে, বি মানে হচ্ছে ব্র্যাকেট। এবার ব্র্যাকেট বলতে আমরা ইন জেনারেলি এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটকে বুঝিয়ে থাকি। ওকে, এটা আমরা জানি। নেক্সট দেখো বি এর পরে কি রয়েছে, ও রয়েছে, তাই না? ও মানে কি? ও মানে হচ্ছে, আমরা এখানে জানবো, ও মানে হচ্ছে অফ। OF, অফ। ও এর ফুল ফর্ম হচ্ছে অফ। এই অফ কথার অর্থ হচ্ছে, আমরা এখানে ইউজ করি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন যাকে বাংলায় আমরা বলি কি, গুণফল বা গুণ করাকে বোঝানো হয়। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন অথবা গুণফল, এটার মিনিং কি আমাদের কাছে আসলো, অফ বা ওএফ অফ। ঠিক আছে, এরপরে আর দেখো ও এর পরে কে রয়েছে, ডি রয়েছে, তাই না? ডি এর ফুল ফর্ম যেটা হবে আমাদের কাছে সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশন, ডিভিশন এর বাংলা নেম আমরা জানি কি, ভাগ করা, তাই না? ভাগ করাকে বোঝানো হয়। এবং ভাগ করার চিহ্ন আমরা কি জানি, এরকম ভাগ চিহ্ন, তাই না? এরপরে কত রয়েছে, ডি এর পরে এম রয়েছে। এম মানে আমরা ধরছি এখানে, এম মানে আমরা জানবো এখানে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এম রিপ্রেজেন্ট করে কাকে, মাল্টিপ্লিকেশনকে। মাল্টিপ্লিকেশন মানে আমরা এখানে ধরবো যে গুণফলকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, গুণফল মানেও আমরা সেম জানি যে এরকম গুণ চিহ্নের মাধ্যমে বোঝাবো। ওকে, তারপর কি রয়েছে, এম এর পরে দেখো এ রয়েছে, তাই না? এ রিপ্রেজেন্ট করে আমাদেরকে, নেক্সট পেজে আসছি আমি, এ রিপ্রেজেন্ট করে এখানে অ্যাডিশনকে। ঠিক আছে, যাকে আমরা যোগ করা বলি বাংলায়, তোমরা সবাই জানো। এবং যোগ করার আমরা কি সাইন ইউজ করি, তার জন্য প্লাস সাইন ইউজ করি, তাই না?
এরপরে কি রয়েছে, এস রয়েছে লাস্টে, দেখো তাই না? এস মানে এস কথার অর্থ কি? সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি? বিয়োগ করা। ঠিক আছে, বিয়োগ মানে কি? অবশ্যই আমরা জানি মাইনাস সাইন কে বোঝানো হয়। ঠিক আছে, এই গেল টোটাল বদমাস রুল যে আমি লিখেছি, এই বদমাস রুলের পুরোটা ফুল ফর্ম। ওকে, ঠিক আছে। আমরা সবসময় অর্ডারটি যে রয়েছে আমরা এইখানে প্রায়োরিটি ওয়াইজ আমরা লিখেছি। সবার প্রথমে দেখো বি দিয়ে স্টার্ট করছি, অবশ্যই আমরা স্টার্টিং কিন্তু বি থেকে করব, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে সবার আগে স্টার্ট করব। তারপরে আমরা আসবো ও মানে হচ্ছে অফ মানে মাল্টিপ্লিকেশন, এই অফের যে মাল্টিপ্লিকেশন তারপরে আমরা এই কাজটা করব। তারপরে আমরা আস্তে আস্তে ডিভিশন আসবো, তারপরে মাল্টিপ্লিকেশন আসবো, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন আমরা এই সিকোয়েন্স ওয়াইজ আমরা ফলো করব। সবার প্রথমে যেহেতু ব্র্যাকেট রয়েছে, তো সবার প্রথমে আমাদের কাজটি হবে অঙ্কটি করার সময়, যখনই আমরা সিম্পলিফিকেশনে কোনো অঙ্ক আমরা দেখবো, দেখবো যে আমাদের ব্র্যাকেট ইউজ ইউজ মানে কোনো ব্র্যাকেটের ইউজ হয়েছে কিনা। ঠিক আছে, এবার যখনই দেখবো ব্র্যাকেট ইউজ হয়েছে, সেখানে দেখবো আমরা ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, যে ব্র্যাকেটটা আছে কিনা সেটা আমরা দেখবো। যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট তিনটে একসাথেই দেওয়া থাকে, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটে কাজটি করতে হবে, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কাজটি করতে হবে, তারপরে আমাদের কাজ করতে হবে কার? থার্ড ব্র্যাকেটের। ঠিক আছে, এইভাবে ব্র্যাকেটে কাজ হয়ে গেলে তারপরে আমরা দেখবো অঙ্কটা আমাদের অফ দিয়ে কোনো টার্ম রয়েছে কিনা, সেই অনুযায়ী আমরা কি করব, তারপরে এই সিকোয়েন্স ওয়াইজ আমরা রুলটিকে অ্যাপ্লাই করব। ওকে, তো ফার্স্টে বদমাস রুলটি কি তার ফুল ফর্ম আমি বলে দিলাম। এবার একটি ইম্পর্টেন্ট কথা এখানে এখানে তোমরা নোটিস করো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি বলছি, এই যে আমরা এখানে ও এফ অফ লিখেছি, তাই না? এই যে আমরা এখানে ও এফ অফ লিখেছি, এই ও মানে কি রয়েছে? ও এফ অফ, তাই না? এটার মানে আমি কি বললাম? মাল্টিপ্লিকেশন বা গুণফলকে বোঝানো হচ্ছে, তাই না? একইভাবে আবার দেখো এম, এম মানে কি বলেছি আমি? এম মানেও দেখো মাল্টিপ্লিকেশনই লিখেছি আমি, তাই না? এম মানে মাল্টিপ্লিকেশন অথবা গুণফল, বা আমরা এরকম মাল্টিপ্লাই সাইন ইউজ করি। তাহলে একবার দেখো ও মানে অফ মানেও মাল্টিপ্লিকেশন হচ্ছে, আবার এম মানেও আমরা জানি মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাই না? তাহলে যেই অঙ্কের মধ্যে তোমরা দেখবে যে অফও রয়েছে এবং গুণফল চিহ্ন রয়েছে বা মাল্টিপ্লিকেশন সাইনও রয়েছে, সেই জায়গায় আমরা আমরা তাহলে কি করব? যেহেতু ও এফ অফ এই লেখাটি মাল্টিপ্লিকেশনের আগে রয়েছে, তাই না? এম এর আগে কে রয়েছে? ও রয়েছে। অর্থাৎ যেহেতু অফ মাল্টিপ্লিকেশনের আগে রয়েছে, তাহলে আমাদের নর্মাল গুণফলের আগে এই অফের যে গুণফলটি রয়েছে আমাদের, যেটা আমি ও এফ অফ বললাম, তার গুণফলটাকে আমাদের আগে সবার আগে পারফর্ম করতে হবে অঙ্কগুলি করার সময়। বোঝা গেল তাহলে? আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ঠিক আছে, এখানে অফ মানেও মাল্টিপ্লিকেশন, আবার দেখো এম মানেও মাল্টিপ্লিকেশন। যে অঙ্কে দেখবে নর্মাল গুণফলও রয়েছে গুণ চিহ্ন দিয়ে এবং ও এফ অফও রয়েছে, সেই সমস্ত অঙ্কে আমরা কি করব? সবার আগে ও এফ অফ এর যে গুণফলটি সেটা আমরা সবার আগে করব, দেন আমরা তারপরে মাল্টিপ্লিকেশন গুণফল যেটা রয়েছে তারপরে আমরা সেই দিকে প্রসিড করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বদমাস রুল। এবার আরেকটি ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলছি, যে এই রুলটি দেখো আমি বি 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 ও ডি এম এ এস লিখেছি, ঠিক আছে, এবং ব্র্যাকেট দিয়ে আমরা স্টার্ট করছি। এবার তোমরা দেখবে পরীক্ষায় কিছু কিছু অঙ্ক চলে আসে যেখানে এই নর্মাল যে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট যেগুলো আমরা ইউজ করি সচরাচর, এই ব্র্যাকেটের বাইরে গিয়েও একটি অন্যরকম ব্র্যাকেট আমরা মানে কোশ্চেনে দেওয়া থাকছে, সেই ব্র্যাকেটটা আমরা দেখতে অনেকটা এরকম লাগে। মনে করো আমি একটা নাম্বার লিখছি 2+3, ঠিক আছে, সাপোজ একটি এক্সাম্পল হিসেবে আমি লিখছি এখানে 2+3, আমি একটি যোগফল লিখলাম। মনে করো 2+3 মাথায় এরকম একটি ড্যাশের মতো দেওয়া থাকে, ঠিক আছে। এই যে ড্যাশ বা এরকম একটা লাইন দেওয়া থাকে, এই যে লাইনটি দেওয়া রয়েছে, এই লাইনটাকে আমরা বলে থাকি এখানে হচ্ছে বার, বার ব্র্যাকেট, ঠিক আছে। এটাকে আমরা কি বলে থাকি? বার ব্র্যাকেট, এই নামে আমরা ডেকে থাকি এটাকে, এই লাইনটিকে। ঠিক আছে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে দেখবে এরকম আমি লিখলাম সাপোজ 2+3, সে তার জায়গায় অন্য কিছুও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমি একটি এক্সাম্পল হিসেবে বললাম, মনে করো 2+3 একটি আমরা এরকম একটা অ্যাডিশন নিচ্ছি, মাথায় কি রয়েছে? এরকম একটা লাইনের মতো রয়েছে। এই যে লাইনটি আমি মেইন যে ফোকাস করছি এই পয়েন্টের মধ্যে যে লাইনটি রয়েছে, এই লাইনটিও কিন্তু আমাদের একটি ব্র্যাকেটকে বোঝায়। ঠিক আছে, এই ব্র্যাকেটটিকে আমরা কি বলি? বার ব্র্যাকেট বলি, BAR, বার ব্র্যাকেট।
ঠিক আছে। অথবা এর আরেকটি কথাও রয়েছে, ভালো নাম রয়েছে এই ব্র্যাকেটটি, সেটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে ভিনকুলাম নামে। কি নামে ইউজ করি? ভিনকুলাম এই নামে আমরা ইউজ করে থাকি। অর্থাৎ এটাকে আমরা বার ব্র্যাকেট চলতি ভাষায় বলি, ভালো ভাষায় বলতে গেলে এটাকে আমরা ভিনকুলাম বলে থাকি। ওকে, এবার যে কথাটা আমি বলতে যাচ্ছি এখানে, যে যেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখবে যে এরকম বার ব্র্যাকেট রিলেটেড টার্ম রয়েছে বা বার ব্র্যাকেট রয়েছে, যে সমস্ত অঙ্কে সিম্পলিফিকেশন অঙ্কগুলো করার সময় বার ব্র্যাকেটটি রয়েছে, সেই সমস্ত অঙ্কগুলো করার সময় আমাদের সবার আগে আমাদের দেখো প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমাদের নর্মাল যে বি মানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটা সবার আগে আসছে। কিন্তু যে সমস্ত অঙ্কে আমরা দেখবো এই বার ব্র্যাকেটটা রয়েছে, সেই সমস্ত অঙ্কের জন্য, শুধুমাত্র সেই সমস্ত অঙ্কের জন্য আমরা এই নর্মাল ব্র্যাকেটের আগে আমরা কাকে প্রায়োরিটি দিব? ওই বার ব্র্যাকেটের কাজটিকে আমরা প্রায়োরিটি দিব। অর্থাৎ আমরা যেখানে বি দিয়ে শুরু করেছি, ব্র্যাকেট বি আর এ সি কেইডি, তাই তো? নর্মাল বি মানে কি ব্র্যাকেট, এই ব্র্যাকেটের আগেও আমাদের কাজ করতে হবে, বার ব্র্যাকেটের কাজ করতে হবে, যেটাকে আমি বলছি এখানে ভিনকুলাম ভালোবাসায়, তাই না? অর্থাৎ ভি ইউজ করছি আমরা, যাকে আমরা বলি হচ্ছে ভিনকুলাম ভালোবাসায়। তাহলে যে সমস্ত অঙ্কে দেখবে যে বার ব্র্যাকেট রিলেটেড টার্ম রয়েছে, সেখানে আমরা নর্মাল ব্র্যাকেটের আগেও কাকে করব? এই ভি এর কাজটা সবার আগে করব। এই ভি এ মানে কি বললাম আমরা? ভিনকুলাম, অর্থাৎ আমাদের যে বদমাস রুল। তাহলে যদি আমি পুরোপুরি এই রুলটিকে এলাবোরেট করি, তাহলে আমাদের কাছে রুলটি দাঁড়ায় হচ্ছে এরকম। আমাদের স্টার্টিং হয় হচ্ছে ভি দিয়ে, ঠিক আছে? ভি দিয়ে স্টার্ট হবে, তারপরে বি থাকবে, তারপরে ও থাকবে, তারপরে ডি থাকবে, তারপরে এম থাকবে, তারপরে এস এ থাকবে, তারপরে এস থাকবে। অর্থাৎ রুলটির নাম হয়ে যায় আমাদের কাছে ভি বদমাস রুল। ওকে, ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো। ওকে, চলো এবার নেক্সট আমি যে পয়েন্টটা আসছি সেখানে আমি চলে আসি। এটা গেলো আমাদের হচ্ছে ভি বদমাস রুল, যেটা আমরা এইমাত্র করলাম। খুবই ইম্পর্টেন্ট একটি রুল, এটা আমরা প্রায়শই যে কোনো অঙ্ক করার সময় সিম্পলিফিকেশনের এই চ্যাপ্টারটির মধ্যে ইউজ করে থাকি। ওকে, চলো নেক্সট পার্টে আসছি তাহলে। তাহলে আমরা নেক্সট যে পার্টটির মধ্যে আসছি, ফার্স্টে আমরা ভি বদমাস রুল কি সেটা আমি বলেছি, কি অর্ডারে করতে হবে। অর্থাৎ ফার্স্টে তোমরা অবশ্যই ব্র্যাকেট থেকে শুরু করবে, অর্থাৎ যেটা আমি বললাম ভি দিয়ে স্টার্ট করতে, যে অঙ্কে আমরা ভি দেখবো ভি থেকে করব। ওকে, এই অর্ডার অনুযায়ী আমরা প্রসিড করব। নেক্সট আমি কিছু ইম্পর্টেন্ট রুলস বা ফর্মুলাস তোমাদের দেখাচ্ছি, যেটা আমাদের এই অঙ্কগুলো এখানে আমাদের অঙ্কগুলি করার সময় খুব কাজে দেবে, সেটা হচ্ছে আমি লিখছি এখানে। ঠিক আছে, দেখো আমি কি লিখেছি, সাম ইম্পর্টেন্ট ফর্মুলে, মানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী আমরা এখন লিখব। ওকে, এবার সূত্রগুলি স্টার্ট করছি। ফার্স্টেই প্রথম যে সূত্রটি আমাদের একদম জানতেই হবে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, এটার ফর্মুলা। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বা সূত্র আমাদের জানতে হবে। এটার ফর্মুলাটা আমরা কি জানি? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আপাতত আমরা এটা ইউজ করছি। নাম্বার 2 আমরা যেটা আসছি এখানে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। সেটা হচ্ছে আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, নেক্সট আমি ফর্মুলায় আসছি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা।
নেক্সট ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু হচ্ছে আমরা জানি এ মাইনাস বি। ওকে, এখানে এ আর বি মানে কি? এ ও একটি নাম্বার, বি ও একটি নাম্বার, আপাতত তোমরা এটুকু জেনে রাখো। এ মানে হচ্ছে নাম্বার একটি, বি ও মানে হচ্ছে একটি নাম্বার। ঠিক আছে, এগুলো আমরা কি বলি? এটা আইডেন্টিটি বলি। ঠিক আছে, অ্যালজেব্রিক আইডেন্টিটি বলি। যদিও আমাদের এখন অঙ্ক করার সময় এগুলো কোনো কাজে লাগবে না, কিন্তু এই ফর্মুলাগুলো যেগুলো আমরা লিখছি, এই ফর্মুলাগুলো তোমাদের একদম অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। ওকে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার। এরকম করে ঝরঝরা করে মুখস্থ করে রাখতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো 3 নম্বর ফর্মুলা লিখলাম। 4 নম্বর ফর্মুলায় আমি আসছি এরপরে। ওকে, আমরা যেন ঝরঝরা করে মুখস্থ থাকে ফর্মুলাগুলো। 4 নম্বর ফর্মুলায় আমি আসছি। 4 নম্বর ফর্মুলা আমরা লিখবো এখন যে এ প্লাস বি প্লাস সি, এটার কি? হোল স্কোয়ার। এটার ফর্মুলা আমরা এখন জানবো। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানছি। তিনটে যখন প্লাস রয়েছে তার হোল স্কোয়ার, এর ফর্মুলাটি আমরা লিখবো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আমরা এখন লিখবো 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এই ফর্মুলাটা আমরা একটু অ্যাডজাস্ট করে রাখতে পারি। আরেকটি লাইনে আমরা লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো প্রতিটা টার্মের মধ্যে কি রয়েছে? 2। এখানেও দেখো 2 রয়েছে, এখানেও দেখো 2 রয়েছে। তাহলে আমরা কি করতে পারি? 2টাকে কমন নিতে পারি। নিয়ে নিলাম, তাহলে 2 ইন্টু এবি প্লাস হয়ে গেল বিসি প্লাস হয়ে গেল আমাদের কাছে সিএ। অর্থাৎ আমরা এই ফর্মুলাটা দেখতে পাচ্ছি। আমরা উপরের লাইনটাও মনে রাখতে পারি অথবা নিচের লাইনটাও মনে রাখতে পারি, আমাদের সুবিধা মতো আমরা এটা আমরা স্বাধীনতা রয়েছে, যে কোনো একটা আমরা মনে রাখলেই হলো। ঠিক আছে, দুটি সেম রয়েছে। এটি একটি ইম্পর্টেন্ট ফর্মুলা, 4 নম্বর ফর্মুলা যেটা বললাম। নেক্সট চলে আসছি 4-এর পরে 5 নম্বর ফর্মুলায়। আচ্ছা, 5 নম্বর ফর্মুলা কি রয়েছে আমাদের কাছে? এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা আমাদের কাছে কি রয়েছে? সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু আমাদের কাছে আসবে এ প্লাস বি। ওকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমাদের কাছে একটি ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, নেক্সট তাহলে ফর্মুলা চলে আসছি আমরা। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট একটি কথা বলছি এখানে। আমি তোমাদেরকে যে ফর্মুলাগুলো এখন আপাতত লেখাচ্ছি, এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা যেগুলো লেখাচ্ছি তোমরা একদম ঝরঝর করে মুখস্থ করবে। এটা তো 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 বলছি যে যেই ফর্মুলাগুলো আমি লেখাচ্ছি পার্টিকুলারলি আমরা এই সিম্পলিফিকেশন চ্যাপ্টার করতে গিয়ে আমাদের যে সমস্ত অঙ্কগুলো করতে হবে, সেই সমস্ত অঙ্কে যেইটুকু আমরা ফর্মুলা ইউজ করছি সেই শুধুমাত্র সেইটুকু ফর্মুলাই আমরা এখন লিখছি। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার যেগুলো আমরা লিখছি, এই ফর্মুলাগুলি অ্যাকচুয়াল যেটা হয় আমাদের অ্যালজেব্রা বা বীজগণিতের পার্ট। ঠিক আছে, সেটা আমরা অ্যাডভান্স অ্যালজেব্রা বলে থাকি। যেহেতু সিম্পলিফিকেশনটা আমাদের এই এরিথমেটিক চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এই সিম্পলিফিকেশন অঙ্কগুলো করতে গেলে যেটুকু আমাদের ফর্মুলা জানতে লাগে, এখন আমি তোমাদেরকে সেটুকু ফর্মুলা লেখাচ্ছি। ওকে, আমাদের সিরিজ চলতে থাকবে। যখন আমরা আবার অ্যালজেব্রা পার্টে ঢুকবো, সেখানে আমরা আরো ডিটেলসে ফর্মুলাগুলোকে দেখবো, এর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তা আপাতত তোমরা শুধুমাত্র ফর্মুলাগুলোর দিকে ফোকাস রাখবে এবং ফর্মুলাগুলো মুখস্থ করে রাখবে। ওকে, আচ্ছা, 5 নাম্বার অবধি ওরা করলাম। নেক্সট আসছি আমি 6 নাম্বার ফর্মুলায়। সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় এখন আমি আসছি। এর ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস
বি কিউব মাইনাস 3ab ইন্টু হয়ে যায় আমাদের কাছে a মাইনাস বি। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। নেক্সট ফর্মুলায় আসছি আমরা 7 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এটার যে ফর্মুলাটি রয়েছে এটি একটি ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে আমরা জানবো হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা কি করলাম, এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা লিখলাম। এবারে নেক্সট চলে আসি আমরা, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা জানবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ এটা আমাদের কাছে কি আসলো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ওকে, আপাতত এই 8টি ফর্মুলা আমি তোমাদের লেখালাম। এই 8টি ফর্মুলায় আমরা দেখবো কোনো না কোনো অঙ্কে আমরা এর অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোনো না কোনো অঙ্কে আমরা এর অ্যাপ্লিকেশন দেখবো। তো সেই সমস্ত অঙ্ক আমরা আস্তে আস্তে আসবো। ওকে, তো তোমরা অবশ্যই 8টি ফর্মুলা তোমরা, আমি একটি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, সেটা তোমরা মুখস্থ করে রাখবে। ওকে, নেক্সট আমি যে পার্টে আসছি তাহলে, ওকে, তাহলে আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট সেগমেন্টে আসছি। আচ্ছা, এখন আমরা একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্বন্ধে জানবো। সেই কনসেপ্টটার নাম হচ্ছে, আমরা বলছি যে, আমরা বলবো এখানে কম্প্যারিজন অফ ফ্র্যাকশনস। ঠিক আছে, কম্প্যারিজন অফ ফ্র্যাকশনস, যাকে বাংলায় আমরা কি বলবো, যে ভগ্নাংশের মধ্যে তুলনা। ঠিক আছে, ফ্র্যাকশন মানে কি আমরা জানি, ভগ্নাংশ, তাই না? ফ্র্যাকশন মানে আমরা কি জানি, ভগ্নাংশ। এই বাংলাগুলো তোমাদের মুখে বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। আর কম্পারিজন মানে কি আমরা জানি, তুলনা করা, তাই না? ঠিক আছে, এখানে আমরা কি করছি তাহলে, ভগ্নাংশের মধ্যে তুলনা করছি। এই কনসেপ্টটার নাম আমি কি বললাম, কম্প্যারিজন অফ ফ্র্যাকশনস। আচ্ছা, এখানে আমরা কি দেখব, যে ভগ্নাংশের মধ্যে তুলনা বললাম, আমাদের মূলত এই যে আমি এখানে যে হেডিংটা দিয়েছি, কম্প্যারিজন, তুলনা করা, মূলত আমাদের কিছু অঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, পরীক্ষায় কিছু অঙ্ক দেওয়া থাকবে। সেখানে মনে করো আমাদেরকে 4টি বা 5টি ভগ্নাংশ দেওয়া থাকবে বা ফ্র্যাকশন দেওয়া থাকবে। বলা হবে যে তাদের মধ্যে কে বড় এবং কে ছোট, এটা আমাদের নির্ণয় করতে। ঠিক আছে, তো মনে করো আমি সবার প্রথম যে নিয়মটি লিখছি, রুল নাম্বার 1, এই হেডিং এর আন্ডারে। রুল নাম্বার 1 আমি সবার প্রথমে লিখছি। রুল নাম্বার 1 আমি বলবো এখানে যে, when denominator when denominator is equal। ঠিক আছে, রুল নাম্বার 1 আমি কি বলছি, যখন আমাদের কাছে ডিনোমিনেটরটা কি থাকবে, ইকুয়াল থাকবে। ডিনোমিনেটর ইকুয়াল বলতে, আচ্ছা, ডিনোমিনেটরকে বাংলায় আমরা কি বলি, হর বলি, তাই না? ডিনোমিনেটরকে বাংলায় আমরা কি বলি, হর বলি। এবার
কোনো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি একটি কি থাকে, লব থাকে এবং হর থাকে, তাই না? তোমরা সবাই জানো এটা। এবার কি বললাম, যে ভগ্নাংশগুলির কথা যেটা বলেছিলাম, যে ভগ্নাংশগুলি দেওয়া থাকবে, প্রদত্ত থাকবে, সেই ভগ্নাংশগুলির হরটা আমি কি বললাম, সমান আছে। ঠিক আছে, সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি এখানে। ফর এক্সাম্পল হিসেবে একটি উদাহরণ নিচ্ছি, মনে করো 2/17, 14/17, 9/17, 25/17। ওকে, 2/17, 14/17, 9/17, 25/17। আমি চারটা এখানে দেখো ভগ্নাংশ নিয়েছি, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ এটা। এই চারটে ভগ্নাংশের মধ্যে দেখো সবারটা দেখো হর বা ডিনোমিনেটরটা দেখো, সবগুলো দেখো 17 করে আছে, কি তাই না? সবগুলি 17। তার মানে কি বললাম, যখন আমাদের কাছে ডিনোমিনেটরটা ইকুয়াল থাকবে, এই ধরনের যখন এক্সাম্পল আমাদের কাছে দেওয়া থাকবে যেখানে হরটি সমান, তখন আমরা কি বলবো, এখানে 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 আমরা একটি নিয়ম অ্যাপ্লাই করি। আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যখন আমাদের কাছে ডিনোমিনেটরটা কি থাকে, সমান থাকে কোনো ভগ্নাংশের, যে সমস্ত ভগ্নাংশগুলো দেওয়া আছে, তখন আমরা লিখবো রুল নাম্বার 1 এর আন্ডারে, যখন ডিনোমিনেটর ইকুয়াল, দেন আমরা কি করব, দেন আমরা বলতে পারি যে ফ্র্যাকশন উইথ গ্রেটার নিউমারেটর, গ্রেটার নিউমারেটর উইল বি গ্রেটেস্ট। ঠিক আছে, দেন আমি কি বলছি, ফ্র্যাকশন উইথ গ্রেটার নিউমারেটর উইল বি গ্রেটেস্ট, অর্থাৎ যে ভগ্নাংশের লব কি থাকবে, বড় থাকবে। চারটি ভগ্নাংশ আমি লিখেছিলাম, তার মধ্যে যে ভগ্নাংশটির লবটি বড়, নিউমারেটর বলতে লব বড় থাকবে, সেই ভগ্নাংশটি কি হয়ে যাবে আমাদের কাছে, গ্রেটেস্ট হয়ে যাবে, অর্থাৎ সবচেয়ে বড় ভগ্নাংশ হয়ে যাবে। বুঝতে পারলে? গ্রেটার নিউমারেটর উইল বি আমাদের কাছে কি দাঁড়ালো, গ্রেটেস্ট এখানে দাঁড়িয়ে গেল। ওকে, তাহলে আমাদের যে অঙ্কটি আমি বললাম, অ্যান্ড আমি আরেকটি কথা বলছি এখানে, নিউমারেটর উইল বি গ্রেটেস্ট, অ্যান্ড আমি আরেকটা কথা এখানে অ্যাড করব, স্মলার নিউমারেটর ঠিক আছে, উইল বি আমাদের কাছে হয়ে যাবে স্মলেস্ট। ঠিক আছে, এর মানেটা হচ্ছে যে ভগ্নাংশটার আগেই বললাম যে নিউমারেটর কি থাকবে, বড় হবে, সেই ভগ্নাংশটি সবচেয়ে বড় ভগ্নাংশ হবে, গ্রেটেস্ট হবে, তাই না? আর যেটার নিউমারেটর কি থাকবে, স্মল হবে, স্মলার নিউমারেটর থাকবে, সেটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি আমাদের কাছে স্মলেস্ট বা ছোট ভগ্নাংশ আমাদের কাছে হয়ে যাবে। ঠিক আছে, তো রুল নাম্বার 1 আমি এটাই বললাম, যে ডিনোমিনেটর যখন সমান, ওকে, দেন আমরা এই লাইনগুলো আমরা বলতে পারি যে গ্রেটার নিউমারেটরের সময় যেটা লব বড় হবে সেটা বড় ভগ্নাংশ, আর যেটা লব ছোট হবে সেটা কি হয়ে যাবে, ছোট ভগ্নাংশ। তো আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে, এই 2/7, 17, 4/17, 9/17, 25/17, এখানে তাহলে বড় কে হচ্ছে আমাদের কাছে, গ্রেটার কে হচ্ছে, বড় নিউমার দেখো সবগুলি লবগুলো সমান আছে। ঠিক আছে, রুল নাম্বার 1 তাহলে কি বলছে, যে যেটার যদি লব হরগুলো সব সমান হয়ে যায়, যেই ভগ্নাংশটির লবটি বড় আছে সেটা কি হয়ে যাবে আমাদের কাছে, বড় ভগ্নাংশ হবে, আর যে ভগ্নাংশের লবটি ছোট সেটা আমাদের কাছে কি হয়ে যাবে, ছোট ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে আমাদের কাছে গ্রেটেস্ট আর স্মলেস্ট যে ভগ্নাংশগুলো আসছে সেটা কি হলো তাহলে,
তাহলে আমাদের কাছে গ্রেটেস্ট বা গ্রেটেস্ট ফ্র্যাকশন কে হচ্ছে, বা সবচেয়ে বড় ভগ্নাংশ কে হচ্ছে? বড় নিউমারেটর কার আছে? 25/17 এই ভগ্নাংশটি, তাই না? তাহলে 25/17 হয়ে যাবে সবচেয়ে বড় ভগ্নাংশ। ঠিক আছে। আর স্মলেস্ট বা ছোট ভগ্নাংশ তাহলে কি হবে? সবচেয়ে ছোট নাম্বার কি রয়েছে? 2/17। এটা হয়ে যাবে আমাদের কাছে স্মলেস্ট ফ্র্যাকশনস। তাহলে গ্রেটেস্ট আর স্মলেস্ট ফ্র্যাকশন কি করে নির্ণয় করতে হয় আমরা রুল নাম্বার 1 থেকে জানতে পারলাম। ঠিক আছে, আমাদের কাছে এরকম কোশ্চেন আমাদের পরীক্ষার সময় গিভেন থাকবে। ওকে, নেক্সট আমি যে রুলটি লিখছি, আমি ঠিক আছে, আশা করছি তোমরা বুঝে গেছো কিভাবে করতে হবে। ওকে, রুল নাম্বার 1 এর পরে আমি আসি রুল নাম্বার 2 তে। ওকে, তো রুল নাম্বার 2 আমাদের কি বলেছে? যখন আমাদের কাছে when when numerator, অর্থাৎ নিউমারেটরকে বাংলায় বলি আমরা লব, কি হচ্ছে ইজ ইকুয়াল। ঠিক আছে, যখন যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, 4টি ভগ্নাংশ আমরা নিয়েছিলাম, যখন আমরা নিউমারেটর বা লব গুলো কি দেখব? সমান দেখব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমি ফর্মুলাটা পুরো লিখছি আগে, যে ফ্র্যাকশন উইথ স্মলার ডিনোমিনেটর will be greatest and greater numerator, greater denominator will be smallest। ঠিক আছে, এর বাংলা মিনিংটা বলে দিচ্ছি আমি। যেই ভগ্নাংশগুলি যখন প্রদত্ত থাকবে, ভগ্নাংশগুলি আমাদের কোশ্চেনে দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলির দেখবো আমরা যে যখন আমাদের কাছে নিউমারেটর বা লব গুলো কি হবে? সমান হবে। ঠিক আছে, কি বলা আছে? নিউমারেটর বা লব গুলো কি হচ্ছে আমাদের কাছে? সমান হচ্ছে। যেই সমস্ত ভগ্নাংশগুলি আমাদের দেওয়া থাকবে, লব যদি সমান হয়ে যায়, তখন আমরা কি করব? দেখবো যে যেই ভগ্নাংশটির ডিনোমিনেটর বা হর কি হচ্ছে আমাদের কাছে? ছোট হচ্ছে। ঠিক আছে, স্মলার ডিনোমিনেটর অর্থাৎ ছোট যেটা হর রয়েছে, ডিনোমিনেটরকে বাংলায় আমরা কি বলি? হর বলি। ঠিক আছে, অলরেডি আমি আগেও বলেছি, এটা আরেকবার লিখে দিলাম। যেই ভগ্নাংশের ডিনোমিনেটর কি থাকবে? ছোট হবে, সেই ভগ্নাংশটি আমাদের কাছে কি হয়ে যাবে? সবচেয়ে বড় ভগ্নাংশ হয়ে যাবে এই ক্ষেত্রে। ঠিক আছে, এবং যেই ভগ্নাংশর আমাদের কাছে ডিনোমিনেটর বা হর কি হবে? সবচেয়ে বড় হবে, ঠিক তার উল্টোটা, অর্থাৎ ডিনোমিনেটর বা হর যখন বড় হচ্ছে, সেই ভগ্নাংশটা আমাদের কাছে কি হয়ে যাবে? সবচেয়ে স্মলেস্ট হবে, অর্থাৎ ছোট ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি বাংলায় বলে দিলাম। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের।
ওকে, রুল নাম্বার টু কি আমি বলে দিলাম, তাই না? নিউমারেটর ইকুয়াল। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই এই রুল নাম্বার টু এর আন্ডারে। সাপোজ মনে করো একটা এক্সাম্পল আমি লিখছি এখানে। মনে করো 9/7, 9/5, 9/13, 9/8, ঠিক আছে? 9/7, 9/5, 9/13, 9/8, এই যে আমি দেখো চারটে ভগ্নাংশ নিয়েছি বা ফ্র্যাকশন নিয়েছি। এখানে মনে করো কোশ্চেনটা এরকম বলা থাকবে যে এখানে গ্রেটেস্ট ফ্র্যাকশন কে, ঠিক আছে, আর স্মলেস্ট ফ্র্যাকশন কে, এটা আমাদের নির্ণয় করতে হয়। গ্রেটেস্ট ফ্র্যাকশন কে আর স্মলেস্ট ফ্র্যাকশন কি হবে এটা আমাদের বের করতে হয়। অর্থাৎ গ্রেটেস্ট বলতে সবচেয়ে বড় যেটা ফ্র্যাকশন, বৃহত্তম কে, আর স্মলেস্ট বলতে ক্ষুদ্রতম কে, এটা আমাদের নির্ণয় করতে হয়। এবার দেখো চারটে ভগ্নাংশটি দেখো, লব বা নিউমারেটর দেখো সবগুলো দেখো কি রয়েছে আমাদের কাছে, 9, তাই না? এখানেও 9 দেখতে পাচ্ছ, এখানেও দেখো 9 রয়েছে, এখানেও দেখো 9 রয়েছে, এখানেও 9 রয়েছে। এবার তার মানে লব গুলো কি রয়েছে, নিউমারেটর গুলো সবগুলি সমান, তাই না? এইমাত্র রুল নাম্বার টু তে পড়লাম যে যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমাদের লব বা নিউমারেটর কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন আমরা কি দেখবো, কোনটা বড় কোনটা ছোট কি করে বের করবো তাহলে? যেই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখন দেখবো যেহেতু লবটা সমান হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমরা কি দেখবো, হরের দিকে দেখবো, ঠিক আছে? যেই ভগ্নাংশের হর কি হবে, স্মল হবে বা ছোট হবে, সেই ভগ্নাংশটি আমাদের গ্রেটেস্ট হয়ে যাবে। আর যেই ভগ্নাংশের কি হবে, উল্টোটা সত্যি হবে, অর্থাৎ যে ভগ্নাংশের ক্ষেত্রে হরটা সবচেয়ে বড় হবে, তার সেই ভগ্নাংশটি আমাদের কাছে সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি চারটি যে ভগ্নাংশ রয়েছে, যেহেতু লবগুলো সমান, হরের দিকে আমরা এখন নজর দিচ্ছি। দেখো সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটকে, সবচেয়ে বড় ভগ্নাংশ সেই ভগ্নাংশটাই হবে সেখানে যার ডিনোমিনেটর অর্থাৎ হরের সংখ্যাটি সবচেয়ে ছোট। দেখো তো 7, 5 আর 13 আর 8 এর মধ্যে, এই চারটি সংখ্যার মধ্যে ছোট কাকে দেখতে পাচ্ছ তোমরা? কাকে দেখতে পাচ্ছ তোমরা? 5 কে, তাই না? 5 হচ্ছে সবচেয়ে ছোট আমাদের, তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় ভগ্নাংশ যেটা হবে, গ্রেটেস্ট ফ্র্যাকশন, সেটা আমাদের কাছে হয়ে যাবে এখানে 9/5। আর সবচেয়ে ছোট যে ভগ্নাংশটি হবে আমাদের কাছে এখানে, সেটা আমাদের কাছে হয়ে যাবে আমাদের রুল নাম্বার টু অনুযায়ী। কি বলেছিলাম, ছোটর ক্ষেত্রে কি হবে, সবচেয়ে বড় যে হর থাকবে যার মধ্যে, সেটাই হয়ে যাবে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ, অর্থাৎ 9/13 হয়ে যাবে এখানে আমাদের কাছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় প্রায়শই দেয়। কি করে বের করতে হয় তার দুটি রুলস আমি তোমাদের বললাম এখানে। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। ওকে, চলো। তো মোটামুটি আমাদের সিম্পলিফিকেশন থেকে যা যা রুলস ছিল আমরা মোটামুটি জেনে ফেললাম। ওকে, এবার বাকি আর কিছু নেই আমাদের বলতে গেলে, আমরা মেইনলি অঙ্কের দিকে এবার ফোকাস করছি। ঠিক আছে, আশা করছি তোমাদের এই এত যতটা আমি করালাম, যতটা পার্ট অব্দি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে নেক্সট পার্টে আমরা আসছি। এবার মনে করো এই ভগ্নাংশ ক্ষেত্রে যখন আমরা বলছি, এই ভগ্নাংশ ক্ষেত্রেও কিছু আমাদের আরো কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমি বলছি তোমাদেরকে, যেটাও প্রায় আমরা অঙ্কে দেখতে পাই এবং ঘন ঘন আমরা অঙ্কে এর ইউজ করে থাকি। চলো নেক্সট সেই পার্টটায় আমি আসছি তাহলে। এবার আমরা যে কম্প্যারিজন বিটুইন যে ফ্র্যাকশনস বা কম্প্যারিজন অফ ফ্র্যাকশনস যেটা করছিলাম, তারই একটি ইম্পর্টেন্ট একটি সেগমেন্টে এখন আসছি আমরা। এবার মনে করো কিছু ভগ্নাংশ আমাদের কাছে দেওয়া থাকবে, ঠিক আছে? সেই ভগ্নাংশগুলি আমরা যখন কম্পেয়ার করছি, আমরা তো কম্পেয়ার করলাম, কিভাবে করতে হয় অলরেডি বলে দিলাম। এবার এরকম কিছু কোশ্চেনও থাকবে। সাপোজ আমি একটা কোশ্চেন লিখছি এখানে, মনে করো, বলা হয়েছে আমাদেরকে এরকম টাইপের একটি কোশ্চেন।
যে কম্পেয়ার আমাদের কাছে তুলনা করতে বলা হয়েছে 2/7, 1/3, নেক্সট আমাদের বলা হয়েছে হচ্ছে 5/6, ওকে, তারপরে আমাদের বলা হয়েছে হচ্ছে 3/4। ঠিক আছে, এখানে আমাদের নির্ণয় করতে হবে যে গ্রেটেস্ট আর স্মলেস্ট ফ্র্যাকশনস কে, এটা তোমরা আমাদেরকে নির্ণয় করতে হবে। গ্রেটেস্ট এবং স্মলেস্ট কে এই চারটি ভগ্নাংশের মধ্যে, ওকে, এই ধরনের কিছু কোশ্চেন্স আমাদের পরীক্ষায় আসে। তো 2/7, 1/3, 5/6 আর 3/4 চারটে ভগ্নাংশ আমি লিখেছি। এই টাইপের যখন ভগ্নাংশগুলি দেওয়া থাকবে, আচ্ছা সবার আগে আমি বলে দিই, যেহেতু ভগ্নাংশ নিয়ে আলোচনা করছি, এখানে দেখো চারটে যে ভগ্নাংশ দেওয়া আছে না, 2/7, 1/3, 5/6 আর 3/4, এই চারটে ভগ্নাংশই হচ্ছে আমাদের কাছে এমন একটি ভগ্নাংশ যার নামটা আমরা বলে থাকি এখানে প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, প্রপার ফ্র্যাকশন বলে থাকি বা যথার্থ ভগ্নাংশ আমরা বলে থাকি। এই টাইপের যে ভগ্নাংশগুলি থাকে আমরা এখানে বলে থাকি এগুলোকে আমরা প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, বাংলায় বলি যথার্থ ভগ্নাংশ। ওকে, বেশিরভাগ আমরা ইংলিশটা ইউজ করি প্রপার ফ্র্যাকশন, কোনো কোনো সময় আমরা বাংলাটাও ইউজ করব, সেটা আমরা বলে থাকি যথার্থ ভগ্নাংশ। ওকে, এবার প্রপার ফ্র্যাকশন কেন বললাম, যেই সমস্ত ভগ্নাংশের দেখবে নিউমারেটর ডিনোমিনেটর থেকে ছোট হয়। ঠিক আছে, এখানে নিউমারেটর শর্টে আমি লিখছি এন, ডিনোমিনেটর থেকে ছোট হয় অর্থাৎ ডিনোমিনেটরকে আমি লিখছি শর্টে ডি, সেই সমস্ত ভগ্নাংশকে আমরা কি বলছি, যথার্থ ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন বলছি। যেমন 2/7 দেখো, লবের যে সংখ্যাটি রয়েছে, লব বলতে নিউমারেটর 2 রয়েছে, ডিনোমিনেটর কি রয়েছে 7, 7 থেকে ছোট, তাই না? সিমিলারলি দেখো পরবর্তী ভগ্নাংশ যেটা 1/3, উপরের দেখো ফ্র্যাকশনটা, উপরের নাম্বারটা কি রয়েছে আমাদের কাছে 1, ডিনোমিনেটরে কি নাম্বার রয়েছে দেখো 3 রয়েছে, তাহলে 3 অবশ্যই আমাদের কাছে 1 এর থেকে বড়, তার মানে নিউমারেটর কি হচ্ছে, ছোট হচ্ছে, লব ছোট হচ্ছে কার থেকে, হরের থেকে, 1/3 এর ক্ষেত্রে, তাই না? তাহলে এটাও প্রপার ফ্র্যাকশন। সিমিলারলি 5/6 এর ক্ষেত্রেও দেখো লব 5, হর হচ্ছে 6, তাহলে লব হচ্ছে হরের থেকে ছোট, এটা প্রপার যথার্থ ভগ্নাংশ। আর লাস্টেরটাও দেখো সেম। ঠিক আছে, 3 উপরে নিচে 4, তো উপরের নাম্বারটি আমাদের ছোট হচ্ছে, নিচের নাম্বারের থেকে লব হরের থেকে ছোট হচ্ছে, তাহলে কি বলবো আমরা এটাকে যথার্থ ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন বলে থাকবো। ওকে, এবার যখন চারটি আমাদের কাছে এরকম ভগ্নাংশ দেওয়া আছে, আমি তখন প্রথম রুল নাম্বার 1-এ কি বলেছিলাম, ডিনোমিনেটর আর নিউমারেটর, রুল নাম্বার 2-তে আমি বলছি নিউমারেটর যখন সমান, আর রুল নাম্বার 1-এ বলেছি ডিনোমিনেটরটা যখন সমান, সেক্ষেত্রে আমরা কি নিয়ম দেখতে পেয়েছি, তাই না? কিভাবে বের করতে হয় বের করছি। এখানে দেখো যখন এই ধরনের চারটি ভগ্নাংশ রয়েছে, দেখো চারটা ভগ্নাংশের মধ্যেই লব আর হরের মধ্যে কোনো রকম সমানতা দেখতে পাচ্ছ? কোনো কোনো সমান রয়েছে কোনো নাম্বারের সাথে? কোনো নাম্বার, কোনো নাম্বারই সমান নেই, তাই না? চারটে নাম্বারই দেখো ভিন্ন ভিন্ন আছে। লবের সংখ্যাগুলো দেখো 2, 1, 5, 3, আর হরের সংখ্যাগুলি দেখো 7, 3, 6, 4। তাহলে কি রয়েছে, চারটি ভগ্নাংশেরই লব, যে লবের যে সংখ্যাগুলি আর হরের সংখ্যাগুলি, কোনোটার সাথে কোনোটার কোনো সিমিলারিটি নেই, অর্থাৎ ম্যাচ নেই, তাই না? যখন এই ধরনের আমাদের অঙ্ক দেওয়া থাকবে, তখন আমরা তাহলে কি করে এটাকে নির্ণয় করব, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট। আচ্ছা, তো মেইন আমি অঙ্কটায় ঢুকছি এবার। ওকে, চারটে ভগ্নাংশ ছিল 2/7, 1/3, তাই না? সবার প্রথমে দেখো 5/6 আর 3/4, আরেকবার আমি লিখছি এখানে 2/7, 1/3, 5/6 আর হচ্ছে 3/4, চারটে ভগ্নাংশ দেখতে পাচ্ছ তোমরা, তাই না? এবার সবার প্রথমে কাজটি কি হবে, যখন দেখবে লব আর হরের মধ্যে কোনো নাম্বারের সাথে কোনো নাম্বার কোনো ম্যাচ নেই, সবার আগে করতে থাকে আমাদের চারটে ভগ্নাংশের মধ্যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে লব আর হরের মধ্যে পার্থক্যগুলো নির্ণয় করতে হয়। ঠিক আছে, সবার প্রথমে দেখো প্রথম যে ভগ্নাংশটি রয়েছে 2/7, এখানে দেখো লব আর হরের মধ্যে পার্থক্য কত রয়েছে, 2/7 এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে আমাদের কাছে,
লব আর হরের মধ্যে পার্থক্য আমরা সবসময় বড় নাম্বারটা আগে লিখবো, 7 মাইনাস ছোট নাম্বারটা পরে লিখবো, অর্থাৎ 7 - 2। আমাদের কাছে ডিফারেন্স বা পার্থক্য কত আসলো? 5। 1/3 ক্ষেত্রে আসছি, আমাদের কাছে দেখো লব আর হরের মধ্যে পার্থক্য কত? 3 - 1, অর্থাৎ আমরা বলতে পারি 2। পরবর্তী ভগ্নাংশ 5/6 ক্ষেত্রে লব আর হরের মধ্যে পার্থক্য কত? 6 - 5, অর্থাৎ হচ্ছে 1। লাস্ট যে ভগ্নাংশ 3/4, এর মধ্যে লব আর হরের মধ্যে পার্থক্য কি রয়েছে? 4 - 3, অর্থাৎ কত পাচ্ছি আমরা দেখতে? 1 দেখতে পাচ্ছি, তাই না? শেষ দুটি ভগ্নাংশ ক্ষেত্রে লব আর হরের মধ্যে পার্থক্য 1 1 আসছে। প্রথম দুটি ভগ্নাংশ ক্ষেত্রে দেখো 5 আর 2 আসছে। ঠিক আছে, এটা ফার্স্ট কাজ আমাদের করতে হবে। নেক্সট যে কাজটি করতে হবে, দেখো এবার যে পার্থক্যগুলো পেয়েছি আমরা, যে পার্থক্যগুলো দেখো কোনোটাই সমান না, তাই না? প্রথমে একটা 5, তারপর একটা 2, তারপর একটা হচ্ছে 1, তারপর একটা হচ্ছে 1, এই দুটো সমান, কিন্তু চারটে কিন্তু আমাদের সমান না। চারটি যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে, আমাদের যদি চারটে ভগ্নাংশই আমাদের কাছে পার্থক্যটা সমান হতো, তাহলে আমরা একটি নিয়ম অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, সেটা আমরা পরে আসছি। চারটের মধ্যে চারটি ভগ্নাংশই যদি আমাদের কাছে পার্থক্যগুলো যেগুলো পেয়েছি, ভগ্নাংশের মধ্যে পার্থক্য লব আর হরের মধ্যে আলাদা আলাদা চলে আসছে, তাহলে আমরা কি বলবো এখানে? আমরা একটি কাজ করবো এখানে, সেটা কি কাজ? এই যে পার্থক্যগুলো যদি আমাদের কাছে সমান না হয়, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। আমি ফার্স্ট লিখছি স্টেপ 1 হিসাবে, স্টেপ 1-এ আমরা কি করলাম? উই হ্যাভ টু চেক দ্য ডিফারেন্স বিটুইন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। লব বা নিউমারেটরকে শর্টে আমরা এন লিখতে পারি, আর ডিনোমিনেটর কে শর্টে আমরা কি লিখতে পারি? ডি লিখতে পারি। ঠিক আছে, প্রথমে আমরা কি করতে হবে? ডিফারেন্স চেক করতে হবে কাদের মধ্যে? নিউমারেটর এবং ডিনোমিনেটর যে ভগ্নাংশটি আমাদের কাছে দেওয়া থাকবে। চারটে ভগ্নাংশ দেওয়া আছে, চারটে ভগ্নাংশর লব আর হরের মধ্যে পার্থক্য সবার আগে আমাদের বের করতে হবে অঙ্কটি করার সময়। ফার্স্ট স্টেপ ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে। স্টেপ নাম্বার 2 তে আমি আসছি এখানে। স্টেপ নাম্বার 2 যেটা আমি বলবো, এটি একটি ইম্পর্টেন্ট স্টেপ। আমরা যে ডিফারেন্স গুলো বের করছিলাম, তাই না, যে পার্থক্যগুলো বের করছিলাম এখানে, 5 2 1 1, কোনোটাই সমান আসেনি। ঠিক আছে, আমাদের প্রথম কাজ হবে চেক করা যে ডিফারেন্সটা যেন সেম হয়। ঠিক আছে, ডিফারেন্স মাস্ট বি সেম, অর্থাৎ আমাদের কাছে অঙ্কটি করার সময় আমাদের ডিফারেন্সকে অবশ্যই যেন সেম আসে বা সমান আসে, এটা আমাদের দেখতে হবে। এবার আমি একটা লাইন লিখবো যে ইফ নট সেম, যদি আমাদের কাছে সমান না হয় পার্থক্যটি, তাহলে আমরা কি করব? ইফ নট সেম, ঠিক আছে, দেন আমরা কি করি? দেন উই হ্যাভ টু টেক দ্য এলসিএম অফ দ্য ডিফারেন্সেস। ঠিক আছে, অ্যান্ড আমরা লিখছি মাল্টিপ্লাই দ্য ইচ ফ্র্যাকশন ইন দিস ফলোয়িং, বা ইন
ফলোয়িং ম্যানার, আমি বাংলায় বলে দিচ্ছি তোমাদেরকে এটা। কি বললাম, স্টেপ নাম্বার 2 তে আমরা কি দেখবো যে ডিফারেন্স বা পার্থক্যগুলো কি আসছে, সেম আসছে কিনা। ঠিক আছে, পার্থক্যগুলো সেম আসছে কিনা, ডিফারেন্স মাস্ট বি সেম, এটা আমাদের দেখতেই হবে যে মাস যেন অবশ্যই যেন সমান আসে। যদি আমাদের কাছে ডিফারেন্স বা পার্থক্যটা সমান না হয়, ইফ নট সেম, তাহলে আমরা কি করব, দেন আমরা চেক করবো এখানে, উই হ্যাভ টু কি করতে হবে, উই হ্যাভ টু টেক দ্য এলসিএম অফ দ্য ডিফারেন্সেস, অর্থাৎ যেই পার্থক্যগুলো আমরা পেয়েছি অঙ্কটি করার সময়। এখানে পার্থক্য কে কে পেয়েছি দেখো, লব আর হরের মধ্যে পার্থক্য 5 2 1 1, আমাদের কি করতে হবে, তাদের লসাগু নিতে হবে, অর্থাৎ এলসিএম বের করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের কি বলছে, মাল্টিপ্লাই করতে যে সংখ্যাগুলো আমরা লসাগু যখন পাচ্ছি, তারপরে আমাদের গুণ করতে বলেছে দ্য ইচ ফ্র্যাকশন ইন ফলোয়িং ম্যানার। এবার আমরা প্রতিটা যে ভগ্নাংশ দেওয়া আছে তার মধ্যে লসাগুটা কি করে ইউটিলাইজ করছি বা গুণ করছি, সেটা আমরা আস্তে আস্তে দেখে নিচ্ছি। ঠিক আছে, ওকে। এখানে আমরা স্টেপ নাম্বার 2টাকে আমি ম্যাথমেটিক্যালি লিখছি, কি করে করবো আমরা, অঙ্কটায় আমি আসছি। তো অঙ্কটায় দেখো, প্রথম যে ভগ্নাংশটা বলেছে আমাদের কত, 2/7, তাই না? এটা আমাদের প্রথম ভগ্নাংশ দেওয়া আছে। আমরা কি করব, এখানে পার্থক্য কে কে পেয়েছি আমরা, 5 2 1 1। সবার প্রথম কাজ হবে আমাদের কাছে এই 5 2 1 আর 1-এর লসাগুটা বের করা। ওকে, সবার প্রথম কাজ কি বললাম আমি, লসাগু বের করতে হবে কাদের, এই 5 2 1 এবং 1-এর। আচ্ছা, 5 2 1 1 এদের লসাগু কত হবে, খুব সহজেই আমরা বলতে পারি, তাই না? কত হচ্ছে, 5 2 গুণে 10। তো লসাগু কত হচ্ছে 5 2 1 1-এর, আমরা যদি করি 10 হচ্ছে। ওকে, 10 আসলো। এবার আমরা কি করব, প্রতিটি ভগ্নাংশ দেখো দেওয়া আছে, প্রথম ভগ্নাংশে আমি আসছি 2/7। ঠিক আছে, আমরা লসাগুটা কি করে গুণ করব, এখানে আমাদের কি করতে হবে, লসাগু যেটা পেয়েছি 10, তাকে আমরা কি করব, প্রথম যে পার্থক্য দেখো কত রয়েছে 5, তাই না? ডিফারেন্স কত আসছে 5 প্রথম ভগ্নাংশের জন্য। 10কে আগে কি করব, 5 দিয়ে ভাগ করব আমরা। 10কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, অর্থাৎ এখানে আমরা কিভাবে গুণটা করব, যেটা আমি বলা হয়েছিল মাল্টিপ্লাই ইন দ্য ইচ ফ্র্যাকশন ইন দ্য ফলোইং ম্যানার, কি মাল্টিপ্লাই করতে হবে এবার দেখে নাও তোমরা। 2/7কে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপরেও মাল্টিপ্লাই করতে হবে, নিচেও মাল্টিপ্লাই করতে হবে। নিউমারেটরে মাল্টিপ্লাই করছি আমরা কত, 10 যেটা এলসিএম পেয়েছি ডিভাইডেড বাই কত, 5, অর্থাৎ পার্থক্য যেটা আমরা পেয়েছি প্রথম ভগ্নাংশের। একইভাবে কি করব, নিচেও আমরা মাল্টিপ্লাই করব, ডিনোমিনেটরেও আমরা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, সেটা কত, 10/5, এটা দিয়ে। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে, প্রথম ভগ্নাংশ থেকে 2 × 10/5 মানে কত হয়, 2, তাই না? ডিভাইড বাই কত হবে, 7 × 10/5 মানে কত হচ্ছে 2। ওকে, এখানে কিন্তু ভুলেও তোমরা 2 ক্যান্সেল আউট করবে না। এখানে আমরা কি করবো, জাস্ট গুণ করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। 2 × 2 কত হয় 4, মানে 4, 7 2 গুণে কত হয় 14। ঠিক আছে, আমরা এই ভগ্নাংশটা বেরোলো, এটা আমরা রেখে দিলাম ফার্স্ট প্রথম ভগ্নাংশের জন্য। ঠিক আছে, নেক্সট ভগ্নাংশ কি আছে, 2/7 এর পরে আমাদের কাছে 1/3 রয়েছে, তাই না? পার্থক্য কত পেয়েছি আমরা, 2 পেয়েছি। এবার 1/3 এর ক্ষেত্রে আমরা সেম কাজ করব, নিউমারেটরে অর্থাৎ 1 এর সাথে আমরা কি করব, এখানে এলসিএম কে পেয়েছি, 10কে পেয়েছি, 10কে আমরা পার্থক্যটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 10কে আমরা কি করছি, 2 পেয়েছিলাম, এই 1/3 এর জন্য 2 দিয়ে ভাগ করছি। নিচেও আমরা সেম কাজ করব, এই 3কেও আমরা 10/2 দিয়ে ভাগ করছি। অর্থাৎ যততম ভগ্নাংশ আমরা লিখছি, সেই ভগ্নাংশের লব আর হরের মধ্যে যে পার্থক্যটা পেয়েছিলাম, এই পার্থক্যটা আমরা পার্থক্যটাকে দিয়ে এই লসাগুটাকে ভাগ করি, এবং যে সংখ্যাটা পাই ওপরেও সেই সংখ্যাটা গুণ করছি, বা লবকেও সেই সংখ্যা দিয়ে গুণ করছি, হরকেও আমরা সেই সংখ্যা দিয়ে এখানে গুণ করছি। তাহলে আমরা কি পাবো এখান থেকে, এটা আমরা তোমার দেখাচ্ছি, তোমাদেরকে বলছি আমি। তো 1 × 10/2 মানে কত হয়, 5 হবে ওপরে, নিচে কত হচ্ছে 3 × 10/2 মানে 3 × 5, তাই না? তো উপরে হয়ে গেল আমাদের কাছে কত, 5, নিচে হয়ে গেল কত আমাদের কাছে 15। ঠিক আছে, এটা আমরা ভগ্নাংশ হিসেবে পেলাম। নেক্সট পেজে আমি তাহলে আসছি।
পরবর্তী ভগ্নাংশ আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, 3 নম্বর ভগ্নাংশ কি আছে? 5/6 এটা। তো 5/6 ক্ষেত্রে আমরা কি করব? 5/6 লিখছি। নিউমারেটরকে তাহলে কি করতে হবে? এলসিএম ডিভাইডেড বাই কত পেয়েছিলাম? 5/6 জন্য পার্থক্য কত আসছে আমাদের কাছে? 1। তো এলসিএম কি করবো আমরা? 1 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 10/1। নিচেও আমরা সেম কাজটাই করব, 6 ইন্টু আমাদের কাছে 10/1 এই কাজটা করতে হবে। আচ্ছা, তো 5 ইন্টু হয়ে গেল আমাদের কাছে 10 উপরে, নিচেও দেখো 6 ইন্টু হয়ে যাচ্ছে 10, কারণ 1 দিয়ে ভাগ করলে সেমই থাকবে। 5 10 কত হয়? 50, 6 10 কত হয়? 60। এটা আমরা কেন করছি এবার বলছি তোমাদের আমি, ঠিক আছে। লাস্টে কত আছে? 3/4। 3/4 ক্ষেত্রে আসছি এবার পরবর্তী ভগ্নাংশ। নিউমারেটরকে আমরা কি করছি? 3 কে গুণ করছি, এলসিএম ডিভাইডেড বাই পার্থক্য কত পেয়েছি? এবার এটার জন্য পার্থক্য দেখো আমরা 1 পেয়েছি, তাই না? তো 10/1 করছি, ইন্টু আমরা গুণ করব এখানেও 10/1 দিয়ে। তো কত পাচ্ছি? 3 ইন্টু 10, নিচে কত আসছে? 4 ইন্টু 10। 3 10 কত হচ্ছে? 30, 4 10 কত হচ্ছে আমাদের কাছে? 40। আচ্ছা, এই যে আমি কাজটা করলাম, কেন করলাম এটা আমি বলি। এবার তোমরা দেখো যে ভগ্নাংশগুলোকে আমরা গুণ করে নতুন যে ভগ্নাংশগুলো পাচ্ছি এখানে, 4/14, 5/15, ঠিক আছে, 50/60, 30/40। এবার তোমরা চেক করে দেখো তো, এই যে ভগ্নাংশগুলো পেয়েছি আমরা গুণ করে নতুন যে ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলো লব আর হরের মধ্যে পার্থক্যটা একবার চেক করো তো কত আসছে। প্রথম ভগ্নাংশ দেখো 4/14, তাই না? নেক্সট পেজে তাহলে বলতে পারি আমরা এটাকে। এই যে আমরা 4/14 পেয়েছি, যে ভগ্নাংশটা আমরা 4/14 দেখতে পাচ্ছি, 4/14 যে ভগ্নাংশটি রয়েছে তার নিউমারেটর দেখো কত রয়েছে? লব কত রয়েছে? 4। ডিনোমিনেটর কত আছে? 14, তাই না? হর আমাদের 14 রয়েছে। তা লব আর হরের মধ্যে পার্থক্য কত হবে 4/14 ক্ষেত্রে? লব আর হরের মধ্যে পার্থক্য কত? 14 মাইনাস 4, তাহলে কত আসে আমাদের কাছে? 10 আসলো। নেক্সট ভগ্নাংশ কি আছে? 5/15। 5/15 এই ভগ্নাংশটির জন্য লব আর হরের মধ্যে পার্থক্য কত আছে? 15 মাইনাস 5, আমরা সবসময় বড়টা থেকে ছোটটাকে মাইনাস করবো, কত হবে? 10। 3 নম্বর ভগ্নাংশ কি আছে? 50/60। তো 50/60 এই ভগ্নাংশটির জন্য লবের মধ্যে লব আর হরের পার্থক্য কত? 60 মাইনাস 50, কত পাচ্ছি আমরা? 10। লাস্ট ভগ্নাংশ কি আছে আমাদের? 30/40, তাই না? 30/40 এর ক্ষেত্রে লব আর হরের মধ্যে পার্থক্য কত হবে? 40 মাইনাস 30, দেখো কত পেলাম আমরা? 10। চারটে ভগ্নাংশরই দেখো লব আর হরের মধ্যে পার্থক্য দেখো এবার সবগুলি 10 করে পেয়েছি। এবার দেখো লব আর হরের মধ্যে পার্থক্য সমান হয়ে গেছে। এই লব আর হরের মধ্যে পার্থক্যটা সমান করার জন্যই আমাদের এই এত কিছু করতে হলো। ঠিক আছে, স্টেপ নাম্বার 2 তে ফার্স্ট লাইনটা যেটা বলেছি আমরা, ডিফারেন্স মাস্ট বি সেম। আমাদের কাছে দেখো এই ক্ষেত্রে কি হলো? ডিফারেন্স যেন অবশ্যই সেম আসে। এখন আমরা এই কাজটি করার পরে, ঠিক আছে, লসাগু বের করে যে কাজটি করলাম, এখন দেখো পার্থক্য দেখো লব আর হরের মধ্যে কত পেয়েছি? সবগুলি 10 পেয়েছি, অর্থাৎ সেম চলে আসছে। এখন আমরা অঙ্কটার অ্যান্সারটা ডিরেক্ট এক লাইনে বলতে পারবো, সেটা হচ্ছে এইবার আমরা আসছি মেইন পার্টে। এখন আমরা একটা রুলস লিখবো এখানে, সেটা হচ্ছে আমরা ডিফারেন্স সমান পেয়ে গেছি, ঠিক আছে। যেই ফ্র্যাকশনের ক্ষেত্রে এবার ফ্র্যাকশন আমরা লিখবো ফ্র্যাকশন উইথ স্মলার নিউমারেটর, ঠিক আছে। যেই ভগ্নাংশটার নিউমারেটর বা হর ছোট হবে, সেটা কি হয়ে যাবে? স্মলেস্ট। ঠিক আছে, যে ভগ্নাংশের ক্ষেত্রে নিউমারেটরটা কি হবে? ছোট হবে, সেই ভগ্নাংশটা আমাদের কাছে সবচেয়ে ছোট ভগ্নাংশ
হয়ে যাবে, স্মলেস্ট হবে। ঠিক আছে, অ্যান্ড আমরা আরেকটি লাইনেও বলতে পারি যে ফ্র্যাকশন উইথ গ্রেটার নিউমারেটর। ফ্র্যাকশন উইথ গ্রেটার নিউমারেটর, সেটা হয়ে যাবে উইল বি গ্রেটেস্ট। ঠিক আছে, বাংলা মিনিং বললে কি হবে, যে ভগ্নাংশের ক্ষেত্রে লবটা কি হয় বড় হবে, সেই ভগ্নাংশটি আমাদের কাছে সবচেয়ে বড় ভগ্নাংশ হবে। আর যে ভগ্নাংশের ক্ষেত্রে লবটি সবচেয়ে ছোট হবে, সেই ভগ্নাংশটি আমাদের কাছে সবচেয়ে ছোট ভগ্নাংশ হয়ে যাবে। আমাদের খালি এই নিয়মটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো অঙ্কটা দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমরা চারটা ভগ্নাংশ পেয়েছিলাম এখানে, 4/14, এটা এটা এটা। আচ্ছা, সবগুলি পার্থক্য সমান আসছে। স্মলার নিউমারেটর, এই যে আমরা নতুন যে ভগ্নাংশগুলো পেয়েছি, এর মধ্যে 4/14, 5/15, 50/60, 30/40, সবচেয়ে ছোট কাকে পাচ্ছ নিউমারেটরের মধ্যে? ওকে, 4/14 আমাদের কাছে সবচেয়ে ছোট, তাই না? 4/14 সবচেয়ে ছোট আসছে আমাদের কাছে। তাহলে চারটে যে আমাদের কাছে ভগ্নাংশ ছিল, 4/14, 5/15, এটা সবচেয়ে ছোট নিউমারেটর কি রয়েছে 4/14-তে, তাই না? তাহলে অটোমেটিক আমরা বলতে পারি 4/14 যেহেতু সবচেয়ে ছোট নিউমারেটর, এটার করেসপন্ডিং ফ্র্যাকশন কে ছিল আমাদের কাছে? 4/14 কোন ভগ্নাংশ থেকে এসছে? 2/7 থেকে, তাই না? এই ভগ্নাংশ থেকে 2/7। তাহলে আমাদের কাছে সবচেয়ে ছোট ভগ্নাংশ যেটা হবে, স্মলেস্ট, স্মলেস্ট কি হবে আমাদের কাছে? সবচেয়ে ছোট ভগ্নাংশ 4/14। ঠিক আছে, 4/14 হচ্ছে, তার করেসপন্ডিং ফ্র্যাকশনটা কি আছে আমাদের? 2/7। তাহলে কারেক্ট অ্যান্সার আমরা কি বলবো? 4/14 আমরা অ্যান্সার এখানে বলবো না। 4/14 এর করেসপন্ডিং অ্যান্সার কি হবে আমাদের কাছে? 2/7, যেটা আমাদের কাছে দেওয়া ছিল তাদের মধ্যে বলেছে আমাদের ছোট আর বড়কে। তো দেওয়া ছিল 2/7, 4/14 করেসপন্ডিং ফ্র্যাকশন হচ্ছে 2/7, 2/7। তাহলে 2/7 হয়ে গেল স্মলেস্ট। আর গ্রেটেস্ট বা সবচেয়ে বড় কে হচ্ছে? আমাদের কাছে বড় কি করে চেক করবো? সবচেয়ে বড় নিউমারেটর কে রয়েছে? দেখো 50/60-এর 50 রয়েছে, তাই না? এই যে 50/60 যে ভগ্নাংশটি, এটা কার করেসপন্ডিং ভগ্নাংশ আমরা দেখতে পেলাম? 5/6-এর, তাই না? 5/6 করেসপন্ডিং কে হচ্ছে 50/60। তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ যেটা হবে আমাদের কাছে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে 50/60 কে রয়েছে করেসপন্ডিং 5/6। এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে স্মলেস্ট হয়ে গেল 2/7, আর গ্রেটেস্ট হয়ে গেল সবচেয়ে বড় হলো 5/6। ঠিক আছে, কি করে বের করতে হয় তাহলে বুঝে গেলে। এরকম আমাদের অঙ্ক দেওয়া পরীক্ষায় প্রায়শই দিয়ে থাকে, সেখানে আমরা কিভাবে সলভ করব অলরেডি আমরা জেনে ফেললাম। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। একটি ইম্পর্টেন্ট আমরা নিয়ম এখানে শিখলাম। এই নিয়মটা ইউজ করে আমরা যে কোনো অঙ্কের যে কোনো ভগ্নাংশের সবচেয়ে বড়কে আর সবচেয়ে ছোটকে ভগ্নাংশ সেটা আমরা খুব সহজেই বের করে নিতে পারি। ওকে, তো মোটামুটি সিম্পলিফিকেশনের নিয়ম আমাদের এত অব্দি ছিল আজকে। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা কি করব? আমরা টোটাল 50টি কোশ্চেন্স নিয়েছি সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আমরা এক এক করে সেই 50টি কোশ্চেন তোমাদেরকে আমি সলভ করে দেখাবো। ঠিক আছে, আজকে আমি তোমাদের বেসিক কনসেপ্টের এই পার্টটি তোমাদেরকে বোঝালাম। আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরে গেছো। ঠিক আছে, যে নিয়মগুলো আমি মনে রাখতে বলেছি তোমরা ভালো করে অবশ্যই মন দিয়ে পড়বে এবং ভালো করে মুখস্থ করে রাখবে। ওকে, তো আজকের ভিডিওটি এত অবধি রাখছি। নেক্সট আমরা কোশ্চেন সলভিং পার্ট নিয়ে চলে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।